নেপাল, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন ফর এভরিওয়ান। তবে কোশ্চেন হলো কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় হোটেল বুক করবেন, কিভাবে হোটেল বুক করবেন, কিভাবে গাড়ি বুক করবেন, কত খরচ, কোন কোন স্পটগুলো কভার করবেন, এটসেট্রা এটসেট্রা। তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রন্ট পয়েন্ট রাইডিং। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর নতুন ভিডিও মানেই নতুন নতুন ডেস্টিনেশন, নতুন নতুন স্পট আর নতুন নতুন ট্যুর। আর এবার আমাদের ট্যুর হলো নেপাল। ইয়েস, নেপাল। আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব নেপাল। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন এবং জানবেন নেপাল ট্যুরের কিছু খুঁটিনাটি বিষয়, একদম প্ল্যানিং লেভেল থেকে শুরু করে ট্রেন বুকিং, রুট পারমিট, স্পট সিলেকশন, হোটেল বুকিং, কার রেন্ট, মানি এক্সচেঞ্জ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক মূল পর্বের ভিডিও। নেপাল হিমালয়ের কোলে অবস্থিত একটি অনন্য সুন্দর ছোট্ট একটি পর্বত ঘেরা দেশ। নেপালের প্রাকৃতিক, ঐতিহাসিক এবং সামাজিক সংস্কৃতি এক অনন্য বৈশিষ্ট্যের সৃষ্টি করে। এখানকার উঁচু উঁচু বরফ ঢাকা পাহাড়, সবুজ ঘন জঙ্গল, অসংখ্য ছোট বড় নদী, হ্রদ, প্রাচীন মন্দির, রাজপ্রাসাদ ইত্যাদি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণের বিষয়। তো যাই হোক, নেপাল ট্যুর সাকসেসফুলি কমপ্লিট করতে গেলে যে সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করার জায়গা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আমি পরপর কতগুলো পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পয়েন্টগুলো আপনাদের কাজে লাগবে। প্রথমেই যে পয়েন্ট আমি বলবো সেটা হলো টিম তৈরি। আপনারা যারা নেপাল ট্যুরের প্ল্যান করছেন, চেষ্টা করবেন 7 থেকে 8 জনের এক একটা টিম তৈরি করার। এতে করে গাড়িতে সিট শেয়ারিং এবং কমফোর্টেবল জার্নি করতে সুবিধা হবে। যদি মেম্বার বেশি হয় তাহলে টেম্পো ট্রাভেলার বা এই ধরনের গাড়ি বুক করবেন, অথবা একাধিক গাড়ি বুক করার প্রয়োজন রয়েছে। আমাদের টিমে আমরা 8 জন ছিলাম, ফলে একটা গাড়িতেই আমরা বেশ কমফোর্টেবলভাবে সম্পূর্ণ জার্নিটা কমপ্লিট করতে পেরেছি। নেক্সট আমরা আলোচনা করব নেপাল কিভাবে পৌঁছাবেন। নেপাল এবং তার রাজধানী কাঠমান্ডু, এখানে 3 রকমভাবে আপনারা পৌঁছাতে পারেন: বাই এয়ার, বাই রোড এবং ট্রেন। তবে ট্রেনে গেলে ব্রেক জার্নি করতে হবে। আমরা রক্সল বীরগঞ্জ হয়ে নেপালে ঢুকেছিলাম, অর্থাৎ প্রথমে রক্সল যেতে হবে এবং সেখান থেকে বর্ডার পেরিয়ে বর্ডারের ওপাশেই নেপালের বীরগঞ্জ, সেই বীরগঞ্জ হয়ে নেপালে ঢুকতে হবে। এই রক্সল হলো বিহারের পূর্ব চম্পারণ জেলার একদম প্রান্তিক বর্ডার এরিয়ার একটি বেশ বড়সড় শহর, এবং বর্ডার ক্রস করে ওপারে গেলেই নেপালের বীরগঞ্জ শহর। এই বীরগঞ্জেই রয়েছে ইমিগ্রেশন এবং চেকপোস্ট। যাবতীয় পেপার ওয়ার্ক করার পর এই বীরগঞ্জ থেকেই নেপালে এন্ট্রি নিতে হয়। এই রক্সল পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে শিয়ালদা অথবা হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। এর জন্য শিয়ালদা এবং হাওড়া থেকে অনেকগুলো ট্রেন রক্সলের দিকে যায়। আপনারা আইআরসিটিসি বা অন্যান্য সোর্স থেকে খোঁজ নিয়ে নিজেদের সুবিধা মতো ট্রেন বুকিং করে নেবেন এবং সেই মতো প্ল্যান করে নেবেন। এর পরের বিষয়টা হলো রুট পারমিট এবং পারমিশন। আপনারা জানেন যে নেপালে যাওয়ার জন্য পাসপোর্ট প্রয়োজন হয় না। বর্ডারে অন অ্যারাইভাল আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স শো করে ওই দিন 15 থেকে 20 মিনিটের মধ্যে যাবতীয় পারমিশন হয়ে যায়। তবে একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সটাই কিন্তু গ্র্যান্টেড হয়, ভোটার আইডি ওখানে অ্যাকসেপ্ট করে না। পারমিশন নেওয়ার জন্য পার্সোনালি বর্ডারে নিজে নিজে গিয়েই করা যায়, তবে সেক্ষেত্রে একটু সময় লাগে। এছাড়া
যে গাড়ি বুক করবেন সেই গাড়িকে আগে থেকে বলে রাখলে ওরা নিজে থেকেই অগ্রিম পারমিশন করিয়ে রাখে, ফলে আমাদের কোনো হেডেক থাকে না। আমরা সেটাই করেছিলাম, গাড়িকে আগে থেকে বলেছিলাম এবং ওরাই যাবতীয় পারমিশন, কাগজপত্র রেডি করা সব কমপ্লিট করে রেখেছিল। আমরা জাস্ট পৌঁছেছি এবং বর্ডার ক্রস করে ওপারে চলে গেছি উইদাউট এনি হেডেক। এর পরের যে পয়েন্ট আমি আলোচনা করব সেটা হলো গাড়ি বুকিং। আমাদের সমস্ত ট্যুর 8 দিনের ছিল। এই 8 দিনের যাবতীয় সাইট সিন, যাতায়াত, পার্কিং ফি, রুট পারমিট, এন্ট্রি ফি এবং স্টেশন থেকে পিক আপ এবং স্টেশনে ড্রপ করা, এই শর্তে আমরা গাড়ি বুকিং করি এবং রেট ছিল পার ডে 5,000 টাকা করে। গাড়ি বুকিংয়ের আগে আমরা অনেক রিসার্চ করেছি, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি এবং সব শেষে একটি বিশেষ অথেন্টিক সোর্সের মাধ্যমে আমরা একটি গাড়ি বুক করি। গাড়িটা ছিল রক্সলের, অর্থাৎ বিহারের, মানে ইন্ডিয়ান গাড়ি। আপনারা একটু চেষ্টা করলেই বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে গাড়ি বুক করে নিতে পারবেন। তবে এখানে একটা কথা মনে রাখবেন, অবশ্যই অথেন্টিক সোর্সের মাধ্যমে গাড়ি বুক করবেন, না হলে ফ্রড হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেই গাড়ির মালিকের ফোন নাম্বার আমার ভিডিও ক্যাপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়া আর একটা কথা বলি, গাড়ি যখন বুক করবেন চেষ্টা করবেন অবশ্যই ইন্ডিয়ান গাড়ি বুক করা, তাহলে অনেক কম খরচে আপনারা সম্পূর্ণ ট্যুরটা কমপ্লিট করতে পারবেন এবং গাইডেন্সটাও ভালোভাবে পাবেন। এছাড়া যাবতীয় রুট পারমিট, এন্ট্রি ফি, পার্কিং ফি সমস্ত কিছুই এই গাড়ি ভাড়ার মধ্যে ইনক্লুড থাকে। নেপালে গিয়ে যদি আপনারা গাড়ি বুক করেন তাহলে অনেক বেশি ভাড়া পড়ে যাবে, সেটা ইন্ডিয়ান মানি হোক বা নেপালি কারেন্সি হোক। ইন্ডিয়ান গাড়ি থেকে নেপালি গাড়ি অনেক বেশি ভাড়া পড়ে যায়। এছাড়া ইন্ডিয়ান গাড়ি বুক করলে আরও একটা সুবিধা পাওয়া যায়, যেমন বর্ডারে আমাদের মানে ট্যুরিস্টদের যে পার হেড পারমিশনগুলো করাতে হয় সেগুলো গাড়ির মালিকরা আগে থেকেই করিয়ে রাখে, তাও আবার সম্পূর্ণরূপে ফ্রি অফ কস্ট। এই সমস্ত খরচগুলো গাড়ি ভাড়ার মধ্যেই ইনক্লুডেড থাকে। আমাদের মানে ট্যুরিস্টদের কোনো রকম কোনো হেডেক নিতে হয় না, শুধুমাত্র আধার কার্ডের একটা জেরক্স কপি দিলেই ঝামেলা মিটে যায়, তাও আবার অন অ্যারাইভাল জেরক্স কপিটা দিতে হয়। তো যাই হোক, গাড়ি বুকিংয়ের বিষয়ে একটি সংক্ষেপে ধারণা দিলাম। আপনারা নিজেদের মতো করে রিসার্চ করুন এবং গাড়িটা অবশ্যই একটা অথেন্টিক জায়গা থেকে বুক করুন, যাতে পরে গিয়ে সমস্যা না হয়। আর আমি যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে আপনারা প্রয়োজন হলে কন্ট্যাক্ট করে নেবেন অথবা আপনাদের মতো করে যোগাযোগ করে নেবেন। আমার নেক্সট আলোচ্য বিষয় হলো নেপাল ট্যুরের হোটেল বুকিং। নেপালের অত্যন্ত রিমোট এবং অফবিটগুলো বাদ দিলে প্রায় সর্বত্র প্রচুর পরিমাণে হোটেল, লজ, হোমস্টে এগুলো পাওয়া যায়। আপনি যে সিজনেই যান না কেন, অন অ্যারাইভাল স্পট বুকিং ভীষণ ইজিলি এবং কনফার্ম পেয়েই যাবেন, কোনো সমস্যাই হবে না, কারণ প্রচুর হোটেল আছে। ইচ্ছা করলে আপনি স্পট বুকিংও করতে পারেন এবং অনলাইন বুকিংও করতে পারেন। তবে অনলাইন বুকিং করলে বুকিং চার্জ অনেক বেশি পড়ে যায়। স্পট বুকিং করতে চাইলে নেপালি কারেন্সিতে মোটামুটি 800 থেকে 1200 টাকার মধ্যে এবং ভারতীয় কারেন্সিতে 500 থেকে 800 টাকার মধ্যে অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। তবে বার্গেনিং করতে হবে, ওখানে কিন্তু রেট অনেক উল্টোপাল্টা বলে, অ্যাপ্রক্স 1.5 থেকে 2 গুণ দাম বাড়িয়ে বলে। সেটা আপনারা বার্গেনিং করে রেট ফিক্সড করে নেবেন। তবে অ্যাভারেজ রেট সেটা বলেই দিলাম, সেটা আপনারা খেয়াল রাখবেন। আমরা আমাদের এই 8 দিনের ট্যুরে কোথায় কোন হোটেলে থেকেছি, কত তার রেট, তার কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু আমি আমার পরবর্তী এপিসোডের ভিডিওগুলোতে দিয়ে দেব, সেগুলো আপনারা পেয়ে যাবেন। ভিডিওগুলো ফলো করতে থাকুন, যথাসময়ে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এর পরের পয়েন্ট আমি বলবো মানি এক্সচেঞ্জ এবং সিম কার্ড নিয়ে। নেপালের বিভিন্ন জায়গাতে ইন্ডিয়ান মানি র্যান্ডম চলে, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়। যেমন 500 টাকার ইন্ডিয়ান নোট বেশিরভাগ জায়গাতেই নিতে চায় না, তবে 100 টাকার নোট হলে কোনো সমস্যা হয় না। এবং সেই সঙ্গে নেপালের ইনসাইড যে সমস্ত দোকানদার, হোটেল, গাড়ি, রেস্টুরেন্ট বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে এক্সচেঞ্জ ভ্যালু কিছুটা কম দেয়। এই সমস্ত জায়গাতে এক্সচেঞ্জ ভ্যালু আপনি পাবেন 1.5 রেশিওতে, অর্থাৎ ইন্ডিয়ান মানি 100 টাকা হলে নেপালি মানি 150 টাকা পাবেন। সেই জন্য সব থেকে ভালো হয়
বীরগঞ্জ বর্ডার থেকে আপনি মানি এক্সচেঞ্জ করে নেবেন। বর্ডারে আপনি এক্সচেঞ্জ ভ্যালু 1.6 পাবেন। বীরগঞ্জে এন্টার করার পরেই বর্ডারেই দেখবেন অসংখ্য ছোট ছোট চায়ের দোকানের মতো দোকান রয়েছে, ওরা মানি এক্সচেঞ্জ করে। একদম টেনশন ফ্রি হয়ে নিশ্চিন্তে আপনি ওদের কাছ থেকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন। মোটামুটি ইন্ডিয়ান মানি 10,000 টাকা অবশ্যই এক্সচেঞ্জ করবেন, তাহলে সমগ্র নেপাল ট্যুরে আর কোনো সমস্যাই হবে না। যদি সমস্ত খরচ নাও হয় কোনো টেনশন নেই, ফেরার সময় বর্ডারে আবার আপনি ইন্ডিয়ান কারেন্সিতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এবার আসি সিম কার্ড। নেপালে ইন্ডিয়ান সিম একেবারেই চলে না, সেই জন্য বর্ডার থেকে আধার ইস্যু করে আপনি খুব সহজেই সিম কার্ড পেয়ে যাবেন। আপনার সুবিধা মতো অফার দেখে সিম কার্ড কালেক্ট করে নেবেন। নেপালে সবথেকে ভালো এবং রানিং নেটওয়ার্ক হলো এনসেল। এছাড়াও আরও অনেকগুলো আছে, সেগুলো আপনারা সুযোগ সুবিধা বুঝে নিয়ে নেবেন। এরপর বলবো সিজন, মানে কোন সময় যাবেন, অর্থাৎ নেপাল ট্যুরের বেস্ট সিজন কখন। নেপাল ট্যুরের বেস্ট সিজন হলো সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। এই সময় নেপালের ওয়েদার খুব সুন্দর থাকে, বৃষ্টি হয় না, ফলে ল্যান্ডস্লাইডের সমস্যা একেবারেই থাকে না। তবে ফি বছর অগাস্টের দিকে নেপালে প্রায়ই বন্যা হয়, বিশেষ করে কাঠমান্ডু এরিয়াতে। এই বিষয়টা কারেন্ট ওয়েদার সিচুয়েশন দেখে একবার খোঁজ খবর নিয়ে নেবেন, যাতে সমস্যায় না পড়তে হয়। নেক্সট হলো স্পট, অর্থাৎ কোথায় কোথায় যাবেন, কোন কোন ভিউগুলো দেখবেন, কোন কোন জায়গাগুলো কভার করবেন, কোথায় কি দেখবেন, কতদিন সময় লাগবে, কিভাবে যাবেন, সেই বিষয়ে আমার চ্যানেলে পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও ডিটেলস আলোচনা করব। তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এছাড়া স্পটগুলোকে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন এবং সেই মতো প্ল্যান করবেন। আরও একটা ভাইটাল ইনফরমেশন দিই, সেটা হলো নেপালের বেশিরভাগ লোকজন খুব একটা সুবিধাজনক নয়। বেশিরভাগ লোকজনই চীনপন্থী এবং কিছুটা ইন্ডিয়ান হেটার। যতক্ষণ আপনার সঙ্গে টাকার সম্পর্ক থাকবে ততক্ষণ ওরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু টাকার সম্পর্কের বাইরে বেশিরভাগ লোকেরাই ইন্ডিয়ানদের সঙ্গে ভালো রকম মিসবিহেভ করে। সুতরাং চোখ বন্ধ করে বিশ্বাস করাটা বোকামির হবে। তবে সব ক্ষেত্রে সেটা হবে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই এই বিষয়টা আমাদের চোখে পড়েছে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন এবং একটু সাবধানে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন এবং জানলেন নেপাল ট্যুরের একদম প্রাইমারি লেভেলের অর্থাৎ প্ল্যানিং লেভেলের একটি ছোট্ট ইনফরমেশন। নেপাল ট্যুর করার আগে প্রথমেই যে সমস্ত প্রিপারেশনগুলো দরকার সেগুলো আপনারা এই ভিডিওতে জানতে পারলেন এবং আশা করি কিছু ইনফরমেশন পেলেন। এরপরে নেপাল ট্যুরের আরও ভিডিও এপিসোড আকারে আমার চ্যানেলে আমি দিয়ে দেব, সেখান থেকে আরও ডিটেলস ইনফরমেশন আপনারা পাবেন। সেই ভিডিওর নোটিফিকেশান আপনারা যথাসময় পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিও নোটিফিকেশান মিস না হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এছাড়া যে ইনফরমেশনগুলো দিলাম এর বাইরেও যদি কিছু জানার থাকে তো সেটা কমেন্ট বক্সে লিখুন, কোশ্চেন করুন, আমি যথাসম্ভব উত্তর দিয়ে দেব। তো যাই হোক, সকলের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।